নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হচ্ছে, জগদীপ ধনখড় ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি রিজাইন তো দিলেন, কিন্তু তিনি রিজাইন দিতে দিতে মোদী সরকারকে কিন্তু বেশ খানিকটা বেকায়দায় ফেলে গিয়েছেন। এখন তেমনই খবর উঠে আসছে এবং এই মুহূর্তে যে বিস্ফোরক ঘটনা ঘটিয়ে গেছেন তিনি, তার ফলে কিন্তু বেশ খানিকটা চাপেই পড়বে মোদী সরকার। নিজেদের দোষ ঢাকার ক্ষেত্রে বেশ খানিকটা কিন্তু আবারও রীতিমতন একদম বেকায়দায় পড়বে সংসদের অভ্যন্তরে, এবং যেখানে পরপর 4 দিন লোকসভা প্রায় হলোই না, এবং সেই ছবিটা উঠে এলো যেখানে একদম নাস্তানাবুদ হতে হলো আইএনডিএ জোটের সাংসদদের হাতে, এনডিএ সরকারকে কিংবা এনডিএ জোটকে। সেই রকম পর্যায়ে দাঁড়িয়ে জগদীপ ধনখড় যে ঘটনাটা ঘটিয়ে গেছেন উপরাষ্ট্রপতি হিসেবে, সেখানে কিন্তু অবশ্যই এই মুহূর্তে বেকায়দায় পড়তে চলেছে মোদী সরকার। তেমনই কিন্তু খবর উঠে আসছে কি করেছেন জগদীপ ধনখড় যাওয়ার দিন, অর্থাৎ 21শে জুলাই তিনি কি ঘটনা ঘটিয়ে গিয়েছেন অফিসিয়ালি, যেটার জন্য কিন্তু চাপেই রয়েছে এই মুহূর্তে মোদী সরকার। সমস্ত ডিটেলস বলবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও শেষ অবধি দেখুন, বেশি বেশি করে শেয়ার করুন আমাদের ভিডিও। আর সে খবর এই মুহূর্তে আপনারা জানেন যে জগদীপ ধনখড় ভারতবর্ষের প্রাক্তন উপরাষ্ট্রপতি এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল। তিনি রিটায়ার করার পর থেকেই বলা ভালো যে ইস্তফা দেওয়ার পর থেকেই কিন্তু রীতিমতন তাকে নিয়ে চর্চার কোনো শেষ নেই। তার বাড়িতে একটা ফোন এসেছিল রাত 8:30টার সময়, আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি যে খবর উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যে জেপি নাড্ডা ফোন করেছিলেন তাকে। এই সমস্ত খবর এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছিলাম, কিন্তু যে বিষয়টা নিয়ে মূল কনফ্লিক্ট তৈরি হয়েছিল একদম শেষ পর্যায়ে জগদীপ ধনখড়ের সঙ্গে মোদী সরকারের, যেটার পরে আর থাকতে পারলেন না জগদীপ ধনখড়, কিংবা তাকে রাখা গেল না, সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সেইখানেই কিন্তু বেশ কয়েকটা কলকাঠি নেড়ে গিয়েছেন জগদীপ ধনখড়। তিনি যশবন্ত বর্মা, অর্থাৎ একদম আপনাদের মনে থাকবে এই মুহূর্তে এলাহাবাদ হাইকোর্টের তিনি জাস্টিস রয়েছেন। তিনি আগে দিল্লি হাইকোর্টের জাস্টিস ছিলেন মার্চ মাসের 14 তারিখ পর্যন্ত, এবং সেই দিল্লি হাইকোর্টের জাস্টিস থাকাকালীন অবস্থায় যশবন্ত বর্মা তার বাড়িতে একদম আমরা দেখতে পাই যে এই বছর দোলের দিন 14ই মার্চ কিন্তু একদম সরাসরি আগুন লেগেছে, এবং ফায়ার ব্রিগেডের বেশ কিছু মানুষ আসেন তার বাড়ি থেকে, একদম প্রচুর নগদ ক্যাশ উদ্ধার করেন, এবং সেই আগুন নেভানোর সময় একদম সেই প্রচুর নগদ ক্যাশ পুড়েও যায়, সেই সমস্ত ছবি উঠে আসে। এবং সেইটা নিয়েই কিন্তু একদম ইমপিচমেন্ট মোশন আনা হবে, অর্থাৎ যে কোনো স্ট্যান্ডিং জাজ, যে কোনো হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে স্ট্যান্ডিং যদি কোনো জাস্টিস থাকেন, তাকে যদি অপসারণ করতে হয় তাহলে লোকসভা এবং রাজ্যসভায় একদম ইমপিচমেন্ট মোশন আনতে হয়, এবং সেই ইমপিচমেন্ট মোশনটা আনা হবে তাকে কেন্দ্র করে। তেমন কিন্তু একটা খবর ছিল বাদল অধিবেশনে, তার কারণ বারংবার বলা সত্ত্বেও একদম ইন্টারনাল কমিটির তদন্তে তাকে দোষী সাব্যস্ত করার পরেও কিন্তু তিনি একদম রিজাইন করেছেন। তারপর থেকে তেমন ঘটনাটা ঘটেনি। তিনি এখনো পর্যন্ত এলাহাবাদ হাইকোর্টে একদম সরাসরি জাজ হিসেবে তার দায়িত্ব সামলাচ্ছেন, এবং সরাসরি তিনি এখনো পর্যন্ত বলছেন যে সামগ্রিক ঘটনাটায় তাকে ফাঁসানো হয়েছে, তার কোনো রকম কোনো দোষ নেই, তাই তিনি রিজাইন করবেন না। এবং সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কোনোভাবেই তিনি যখন রিজাইন করছেন না, তার বিরুদ্ধে একটা ইমপিচমেন্ট মোশন আনা হবে তাকে অপসারণ করার জন্য। এটা কিন্তু একটা খবরই উঠেছিল, এবং সেই হিসাবে কিরেন রিজিজু, পার্লামেন্টের মন্ত্রী, এবং তার সঙ্গে আইন মন্ত্রী মেঘরাজ মেঘওয়াল, তিনি কিন্তু সরাসরি একদম জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেছিলেন 3-4 দিন আগে, অর্থাৎ বাদল অধিবেশন শুরুর 3-4 দিন আগে এই সামগ্রিক প্রেক্ষাপটে। এবং তার পরবর্তী দিনে একদম যেদিন বাদল অধিবেশন শুরু হলো, প্রথম দিন জগদীপ ধনখড় যখন সভাপতিত্ব করলেন বাদল অধিবেশনের, সেই দিন কিন্তু সরাসরি একটা যেটা খবর উঠে আসছে, একদম প্রথমেই কিরেন রিজিজু এবং একদম জেপি নাড্ডা তার সঙ্গে দেখা করেন, এবং এই বিষয়ে তাদের বেশ কিছু কথাও হয়, এবং সেখানেই একটা বাকবিতণ্ডাও তৈরি হয়। কিন্তু যে বিষয়টা নিয়ে বাকবিতণ্ডা তৈরি হয়েছিল সেটাই কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সেখানেই বেকায়দায় পড়েছে এই মুহূর্তে মোদী সরকার। সেটা হচ্ছে একদম আমরা যা জানতে পারছি সূত্রের খবর অনুযায়ী, যে কংগ্রেসের একটা টিমের সঙ্গে কিন্তু জগদীপ ধনখড় সস্ত্রীক কয়েকদিন আগে একটি মিটিং করেছিলেন, এবং সেই মিটিং এ এই প্রস্তাবটিও উত্থাপিত হওয়ার কথা হয়েছিল, এবং সেটা নিয়ে আলোচনা হয়েছিল। এবং সেই মোতাবেক একদম যেদিন সংসদ শুরু হয়, কংগ্রেসের বেশ কিছু এমপি তারা একটি সাদা কাগজে একদম হস্তাক্ষর করে এই যে যশবন্ত বর্মা তার যে অপসারণের জন্য ইমপিচমেন্ট পলিসি, এইটা রাজ্যসভায় আনা হোক, এবং তারা তাতে প্রস্তাবে সই করে দিয়েছিলেন, এবং সেই প্রস্তাবটা কংগ্রেসের পক্ষ থেকে আনা হচ্ছিল। একদম স্বাভাবিকভাবেই কিন্তু কংগ্রেস বারংবার আমরা দেখেছি যে যশবন্ত বর্মার যে এই দুর্নীতি একদম ধরা পড়েছে, সেই ক্ষেত্রে একদম কোণঠাসা করেছিল ভারতীয় জনতা পার্টির সরকারকে, এবং সেখানেই আমরা দেখতে পেয়েছিলাম যে ভারতীয় জনতা পার্টি কিন্তু বেশ কয়েকটা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, তারা কোনো কথা বলছে না এই সম্বন্ধে। কিন্তু যেহেতু একদম ইন্টারনাল কমিটির যে একদম তদন্তের রিপোর্ট, সেখানে সুপ্রিম কোর্টে সেটা সঞ্জীব খান্না প্রাক্তন সিজিআই তার কাছে জমা পড়েছিল, এবং তিনি সামগ্রিক বিষয়টা দেখে রিজাইন করতে বলেছিলেন যশবন্ত বর্মাকে। যশবন্ত বর্মা রিজাইন করবেন না জানিয়ে দেন একদম
সঞ্জীব খান্নাকে, এবং তখন সঞ্জীব খান্না রাষ্ট্রপতি এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। সামগ্রিক ঘটনাটা যখন এইভাবে ঘটছিল তখন কিন্তু কংগ্রেস একদম ঝাঁপিয়ে পড়েছিল এই বিষয়টা নিয়ে। আমরা দেখতে পেয়েছিলাম ইন্ডিয়া জোটের বিভিন্ন যারা পার্টি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও নবান্ন থেকে বৈঠকে বসে একই কথা বলেছিলেন যে ইয়াশবন্ত বর্মার বাড়িতে এত কোটি কোটি টাকা পাওয়া গেল কি করে, এত নগদ একজন জাস্টিসের বাড়িতে পাওয়া গেল কি করে, সেটা কি খুব ফেয়ার হলো? সেই দিকে কেন নজর দিচ্ছে না সরকার? এই সামগ্রিক কথাগুলোর মুখে পড়তে হচ্ছিল ভারতীয় জনতা পার্টিকে, এবং সেই ইমপিচমেন্ট পলিসিটা ভারতীয় জনতা পার্টি আনবে এবং সেটার পরিপ্রেক্ষিতে একদম প্রথমে লোকসভায় নিয়ে যাবে প্রস্তাবটা, তারপর রাজ্যসভায় সেটা আসবে। লোকসভায় বিলটা পাস হয়ে গেলে, অর্থাৎ সেই প্রস্তাবটা পাস হয়ে গেলে সেটা তারপর রাজ্যসভায় আসবে। সেই যে সামগ্রিক বিষয়টা নিয়ে তর্ক বিতর্ক হবে, লোকসভায় প্রস্তাবটা ওঠার পর বিভিন্ন লোকজন কটাক্ষ করবেন ভারতীয় জনতা পার্টির সরকার চলাকালীন এটা কি করে হয়, কিভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত হলেন একজন জাস্টিস, সেটা কেন জানতে পারলো না সরকারের ইন্টেলিজেন্স কিংবা সরকারের কোনো দপ্তর। সেই সামগ্রিক ঘটনাগুলো যে উঠবে এইটাতে কিন্তু কোথাও গিয়ে একদম ভারতীয় জনতা পার্টি একটু তৈরি হয়ে নিতে চাইছিল। তারা হয়তো ইমপিচমেন্ট প্রস্তাব আনতো লোকসভায় এবং রাজ্যসভায়, কিন্তু তারা একটু তৈরি হয়ে নিতে চাইছিল। কিরেন রিজিজু এবং একদম মেঘরাম মেঘওয়াল তারা কিন্তু সরাসরি, আমরা যা জানতে পারছি যে এই দুজন কিন্তু সরাসরি জগদীপ ধনখড়কে বলেছিলেন যে কয়েকদিন ওয়েট করে যেতে, তারপর তারা প্রস্তাব আনবেন এবং তার পরবর্তীতে তিনি যেন সামগ্রিক বিষয়টাকে নিয়ে একদম পরবর্তী পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু যেটা ঘটনা ঘটে, একদম সরাসরি প্রস্তাব দেয় হচ্ছে কংগ্রেসের পক্ষ থেকে একটা সই করা কাগজে, কংগ্রেস যখন প্রস্তাব করে সেই প্রস্তাবটা অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন জগদীপ ধনখড়। এবং মুহূর্তে পার্লামেন্টের নিয়ম অনুযায়ী যা জানা যাচ্ছে, সূত্রের খবর অনুযায়ী, যে একদম সরাসরি যদি জগদীপ ধনখড় এই প্রস্তাবটাকে, কংগ্রেসের দেওয়া প্রস্তাবটাকে একদম অফিসিয়ালি অ্যাকসেপ্ট করে নেন উপরাষ্ট্রপতি হিসেবে, রাজ্যসভার সভাপতি হিসেবে, তাহলে কিন্তু আর সেটার থেকে সরে আসার সরকারের কোনো জায়গা নেই। অর্থাৎ বিরোধী পক্ষের দেওয়া প্রস্তাব উপরাষ্ট্রপতি সরাসরি অ্যাকসেপ্ট করছেন, সেটা কিন্তু বেশ খানিকটা লজ্জার এই মুহূর্তে শাসক পক্ষের কাছে, ভারত সরকার যারা পরিচালনা করছে তাদের কাছে। সুতরাং এই মুহূর্তে বুঝতেই পারছেন যে এই ঘটনাটা যদি জগদীপ ধনখড় ঘটিয়ে থাকে, সূত্র মারফত যে খবর উঠে আসছে তিনি তা অ্যাকসেপ্ট করেছিলেন অফিসিয়ালি এই লেটারটা, এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু একদম জেপি নাড্ডার সঙ্গে, কিরেন রিজিজুর সঙ্গে তাদের একদম মনোমালিন্য হয়ে যায় একদম জগদীপ ধনখড়ের, এবং যার ফলবর্তীতে রাত 8:30টার সময় একটা ফোন আসে তার বাড়িতে, এবং 9:25-এ 21শে জুলাইতে একদম সংসদ প্রথম যেদিন বাদল অধিবেশন বসলো সেদিনই অত্যন্ত বিজেপির একজন ঘনিষ্ঠ এবং আরএসএস এর ঘনিষ্ঠ একজন মানুষ জগদীপ ধনখড়, তাকে কিন্তু সরাসরি পদত্যাগ করতে হয়। সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে ইয়াশবন্ত বর্মার ইমপিচমেন্ট মোশন, সেটাও কিন্তু একটা ফ্যাক্টর। যে খবর উঠে আসছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে, জগদীপ ধনখড় ভারতবর্ষের উপরাষ্ট্রপতি, তাকে যে একদম সরে যেতে হলো, ইস্তফা দিয়ে দিতে হলো তার 2 বছর টার্ম বাকি থাকা অবস্থায়, সেটা কিন্তু সারা পৃথিবীতে ভারতবর্ষের গণতন্ত্রকে প্রশ্ন চিহ্নের মুখে ফেলেছে। যারা ভারতবর্ষের মানুষ কিন্তু বাইরে থাকেন, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে প্রশ্ন তুলছেন, প্রশ্ন করছেন, এবং এই মুহূর্তে ভারতবর্ষের গণতন্ত্র কিন্তু প্রশ্ন চিহ্নের মুখোমুখি। শুধুমাত্র প্রধানমন্ত্রী ছাড়া এখনো পর্যন্ত কোনো বিজেপির নেতা কিচ্ছু বলেননি এই সামগ্রিক বিষয়টা নিয়ে। কেন জগদীপ ধনখড়কে হঠাৎ করে তার শারীরিক কারণ দেখিয়ে সরে যেতে হলো তার পদ থেকে? কিসের চাপে, কি মনোমালিন্যতায়, কোন বিষয়? সামগ্রিকটাই যা যা খবর উঠে আসছে সূত্রের মারফত সমস্তটা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি। আপনারা বিচার করুন সামগ্রিক প্রেক্ষাপট, এবং অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা প্রত্যেকটা ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।